রাজনীতি এখন আসলে কি অস্থির হয়ে উঠছে বলে মনে হচ্ছে? রাজনীতিতে যে টালমাটাল পরিস্থিতি দেখেন কিনা, হঠাৎ করে প্রধান উপদেষ্টার যে পদত্যাগের গুঞ্জন আমরা শুনছি গতকাল রাত থেকে, যেটি এনসিপির প্রধান নাহিদ ইসলাম একটি বিদেশি গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি এমনটা ভাবছেন, এমন পরিস্থিতির দিকে কেন যেতে হলো? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দেশ টেলিভিশনে যারা দেখছেন। দেখুন, 5ই আগস্টের যে ঘটনা বাংলাদেশে ঘটেছে, সে 5ই আগস্ট ঘটেছিল বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের একটা গভীর চাওয়ার জায়গা থেকে। মানুষ মনে করেছিল যে প্রত্যেকে তার স্ব জায়গায় উপেক্ষিত, নিপীড়িত, মানুষের বাক স্বাধীনতা নেই। সেই জন্য শেষ পর্যন্ত একটি গণঅভ্যুত্থান বাংলাদেশে সংগঠিত হয়েছে। কিন্তু সেই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এত তাড়াতাড়ি যে বাংলাদেশে এই ধরনের একটা অস্থিরতা তৈরি হবে, এটা বাংলাদেশের কোনো মানুষই প্রত্যাশা করে নাই। কেন সে ধরনের অস্থিরতা তৈরি হলো? আপনি যদি একদম ডে ওয়ান থেকে দেখেন, আপনার আমরা কিন্তু এই গণঅভ্যুত্থানে যে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে তাদের প্রতি আমাদের দল হিসাবে, আমরা ছাত্রদল হিসাবে তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি, তাদের সহায়তা করা সব কিছুই আমাদের ছিল, এখনও আছে। এবং 5ই আগস্টের রাতেই আমাদের বিএনপি চেয়ারপারসন, আমাদের আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি বলেছেন যে এই সরকার যাতে কোনোভাবে ব্যর্থ না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এবং ওই সময় একটা ভারতীয় প্রপাগান্ডা ছিল যে মন্দিরে হামলা হচ্ছে, আমাদের বিএনপি নেতাকর্মীরা দিন রাত সেখানে পাহারা দিয়ে তারপর যাতে বাংলাদেশে এই ধরনের একটি ন্যারেটিভ যাতে অন্যরা কেউ তৈরি করতে না পারে সেজন্য আমরা সচেষ্ট ছিলাম। এরপরে 11ই আগস্ট আপনার পল্টনে ভিডিও বক্তব্যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি স্পষ্টভাবে বলেছেন যে কোনোভাবেই প্রফেসর ইউনূসের অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। সেই ধারাবাহিকতায় আমরা যেটা ওনারা বলে থাকেন যে নির্বাচনের জন্য আমরা অস্থির হয়ে গেছি, আমরা কিন্তু সর্বোচ্চ ধৈর্য এবং সহিষ্ণুতার পরিচয় দিয়ে এই সরকারটি যাতে কোনোভাবে ব্যর্থ না হয় সেই ধারাবাহিকতা ছিলাম এবং এখনও আছি। কিন্তু আপনি দেখবেন যে ঠিক আওয়ামী লীগ যে স্টাইলে বয়ান তৈরি করেছে, যে নির্বাচনের কথা আসলেই উন্নয়নের একটা বয়ান তারা নিয়ে আসতো সামনে, আজকে আমরা দেখি যে নির্বাচনের কথা আসলে একটা সংস্কারের বয়ান আমরা দেখতে পাচ্ছি। তো একটা পলিটিক্যাল পার্টি বা অন্যান্য পলিটিক্যাল পার্টি তারা কি নির্বাচন চাবে না? নির্বাচন চাওয়াটা তো খুবই যৌক্তিক এবং এটা তো অবশ্যম্ভাবী, এটাই তো হওয়ার কথা ছিল। 14, 18 এবং 24-এ যে প্রেক্ষাপট ছিল সেখানে তো আমরা নির্বাচনই চেয়েছি, ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন চেয়েছি। সুতরাং আজকে দেখবেন যে 71-এর যেরকম চেতনার বিক্রি হয়েছে, যে মুক্তিযুদ্ধের চেতনা, যেখানে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, কিন্তু সেই মুক্তিযুদ্ধকে শুধুমাত্র একটি পরিবার কেন্দ্রিক, শেখ পরিবার কেন্দ্রিক এবং আওয়ামী লীগ তাদের নিজেদের সম্পত্তি হিসেবে যেরকমের জাতির সামনে বলতে চেয়েছে এবং করায়ত্ত করে রেখেছে, ঠিক একই স্টাইলে এখন যখন আপনি কোনো কথা বলতে যাবেন তখন জুলাইয়ের চেতনার কথা বলা হচ্ছে। কিন্তু জুলাইয়ের শতভাগ স্টেক হোল্ডার তো তারা না। তারা তো আপনি একটি চাকরির আন্দোলনের মাধ্যমে সেই আন্দোলনটি শুরু হয়েছিল। পরবর্তীতে যখন সরকার পতনের আন্দোলনের সূচনা হলো, সেই আন্দোলনটিতে তো শেষ সময় আপনি দেখবেন যে হাসনাত আবদুল্লাহ বলেছেন যে তারা ডিজিএফআইয়ের নজরবন্দি ছিলেন এবং শীর্ষস্থানীয় যারা সমন্বয়ক তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে ডিজিএফআইয়ের নজরবন্দি ছিলেন, ডিজিএফআইয়ের কাছে ছিলেন বা গোয়েন্দা সংস্থার কাছে ছিলেন। তাহলে যে সারা দেশে যে ম্যাসাকার হয়েছে, যে এগুলি এখন টেলিভিশনে বলবো যে থানাগুলিতে হামলা হয়েছে বিভিন্ন জায়গায়, এগুলি কারা করেছে? আপনি এই যে নিহতের তালিকা, কয়জন সমন্বয়ক সেই তালিকায় রয়েছে, চিরতরে পঙ্গুত্ব বরণ করেছে, চোখের দৃষ্টিশক্তি হারিয়েছে এরকম প্রায় 28,000 মানুষের বাংলাদেশে রয়েছে, সেইখানে কয়েকজন সমন্বয়ক রয়েছে। সুতরাং এটি গণমানুষের আন্দোলন ছিল, ওনাদের অবদানকে আমরা স্বীকার করি। কিন্তু ওনারা আজকে যেই আওয়ামী লীগের স্টাইল একদম সেম, আপনি শুধুমাত্র শব্দ চয়নের পরিবর্তন হয়েছে, যেভাবে চলতে চাচ্ছেন সেখানে তো একটা সময় ওনাদের প্রতি মানুষের বৈরিতা তৈরি হবেই এবং রাজনৈতিক দল হিসেবে আমাদের কিছু কথাবার্তা থাকতেই পারে। তো ওনারা এরপরে দেখবেন যে আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ যাদের শ্রম ঘাম ত্যাগে একটি দেশ তো আপনি অটোমেটিক্যালি তৈরি হয়ে যায় না, সেইখানে পলিটিক্যাল পার্টিগুলির অনেক অবদান থাকে, তাদের ত্যাগ থাকে, দীর্ঘ সংগ্রাম থাকে। সেই সংগ্রামী মানুষদেরকে যেভাবে অপমান অপদস্থ করে যে সমস্ত বেয়াদবি করা হচ্ছে, সেগুলো কিন্তু আমরা সহ্য করে তারপরে চিন্তা করি যে না, জুলাই তাদের অবদান রয়েছে। কিন্তু আপনি কষ্ট করে মা বাবাকে কিছু দিচ্ছেন, এর বিনিময়ে তো মা বাবার সাথে আপনি বেয়াদবি করতে পারবেন না, ঠিক আছে? সেটা তো পারিবারিকভাবে আপনি পারেন না। সুতরাং এই যে বৈরিতা অথবা যে বিভাজন, যে অনৈক্যের সুর, সেটার জন্য সম্পূর্ণভাবে এই যে যাদেরকে আমরা স্পেস দিয়েছি, এখনো দিয়ে যাচ্ছি, তারাই দায়ী। কিন্তু তারা যদি মনে করে দীর্ঘ সময় ধরে তাদের এই ধরনের অর্বাচীন বক্তব্য, তাদের বেয়াদবি বাংলাদেশের মানুষ সহ্য করবে, তারা ভুলের স্বর্গে বাস করতেছে। আর মাঠে তাদের কতটুকু অবস্থান আছে আমরা জানি, এগুলি আমরা জানি। আপনি দেখবেন যে গত পরশুদিন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের ছাত্র সংগঠন কি জাতীয় গণতান্ত্রিক ছাত্র সংসদ, তারা একটি মানববন্ধনে ডাক দিয়েছিল। সেইখানে লোকবল সংকটের কারণে 1.5 ঘন্টা পরে সেখানে একটা সংবাদ সম্মেলন করা লেগেছে। আপনি যেভাবে নির্বাচন কমিশনের সামনে দেখেছেন যে তারা আহ্বান করেছিল, সেখানে মিডিয়া কর্মী প্রশাসন ছাড়া তাদেরকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। সুতরাং এটা হচ্ছে চিত্র। আপনি যদি এই যে ঢাকায় কোনো একটা প্রোগ্রাম 2 সপ্তাহ 3 সপ্তাহ টার্গেট নিয়ে তারপর লোক জড়ো করে, এটা বাংলাদেশের প্রতিনিধিত্ব করা বলে না। তাহলে তো জাকের পার্টি ওনাদের চেয়ে অনেক বড় পার্টি। জাকের পার্টি যদি একটা ঢাকায় সমাবেশ ডাকে যে আগামী 30শে এপ্রিল বা সামথিং লাইক দিস, যে এই দিন একটা প্রোগ্রাম হবে, সে 1.5-2 লাখ মানুষ হবে প্রোগ্রামে। তরিকত ফেডারেশন এরকম করতে পারে, তার মানে তারা বাংলাদেশের রাজনীতির স্টেক হোল্ডার হয়ে যায় না, তারা তো একটা আসনও পাচ্ছে না। ঠিক আপনাদের চিত্রটা এরকমের, যে একদিন একটা প্রোগ্রাম দিবেন, আপনি সারা দেশের মানুষ জড়ো করে শহীদ মিনারে আপনি 20,000 মানুষের জড়ো করালেন। এটা বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করা বলে না। আপনাদের প্রতি যে সম্মান শ্রদ্ধাবোধ ছিল, সেই জায়গাটা থেকে অনেকটাই আপনারা দূরে সরে গেছেন। এই যে কি নাসিরউদ্দিন পাটোয়ারি নাকি যে স্টাইলে কথাবার্তা বলে, যে শব্দ চয়ন করে, এগুলি তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উদারতা, ওনার নির্দেশক্রমে এখন পর্যন্ত নেতাকর্মীরা ধৈর্য ধারণ করে আছে। এখন পর্যন্ত নেতাকর্মী ধৈর্য ধারণ। সুতরাং ধৈর্যের বাঁধ যাতে ভেঙে না যায়। ওনাদের সাথে কারা আছে, পুলিশ প্রোটোকল না থাকলে তো ভাই তুমি রাস্তা দিয়ে হাঁটলে কেউ, মানে তোমার 2 জন লোক নাই। সুতরাং আপনি সবার অবদানকে স্বীকার করতে হবে, ঠিক এক আওয়ামী লীগ স্টাইলে, যে আপনি জুলাইয়ের পুরোপুরি চেতনাকে বিক্রি করে আপনি এটার স্টেক হোল্ডার দাবি করে তারপরে সকলের অবদানকে অস্বীকার করবেন। আমাদের যত শত শত নেতাকর্মী মারা গেল, আপনি প্রত্যেকটা জায়গায় এরাই আবার সেই যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, সেই বৈষম্য তারা তৈরি করেছে। আপনি দেখবেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বিভিন্ন কমিশনে বাংলাদেশের আপনি সকল অঞ্চল থেকে মেধাবীদেরকে জড়ো করে তারপরে আপনি সেইগুলি তৈরি করার কথা ছিল, কিন্তু শুধুমাত্র একটি অঞ্চল থেকে সেই আঞ্চলিকতা, যে আমরা যেটা পলিটিক্সে বলি ইজম করা, সেটা প্রফেসর ইউনূস সাহেব নিজেই করেছেন। এবং জুলাই অভ্যুত্থানের পরবর্তী তখন ওনাকে যখন ক্ষমতায় বসানো হলো, এটা তো স্পষ্ট যে বসিয়েছেন কেউ না কেউ, সেখানে উনি ওনার নিজের গ্রামীণ ব্যাংক, ওনার যত প্রতিষ্ঠান, মানে করগুলি মাফ করে দেওয়া সবকিছু তো উনি করে নিয়েছেন। সুতরাং যদি এমন হতো যে না ওনারা এই বৈষম্যের ঊর্ধ্বে গিয়ে কিছু করছেন, তারপরে যে আলাপটি আপনি আসে যে একদম গণহারে যে সংস্কার, ওনাদেরকে যদি প্রশ্ন করেন যে আপনি 9 মাসে কি কি সংস্কার করেছেন, কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। শুধু ইলেকশনের কথা উঠলে, গতকালকে বেলার যে সাবেক নির্বাহী প্রধান সৈয়দা রিজওয়ানা হাসান, আমাদের এখনকার উপদেষ্টা, সে বললো শুধুমাত্র একটি নির্বাচন দেওয়ার জন্য আমাদেরকে এখানে বসানো হয় না। তো আপনাকে সংস্কারের জন্য সংস্কারে আলাপ, তারপরে নির্বাচন বিচার, আপনি কোন প্রক্রিয়া গেছেন? আওয়ামী লীগের যে সমস্ত অফিসাররা বা আওয়ামী লীগের যে সমস্ত লেসপেন্সাররা আপনি পুলিশ বিভাগে অন্যান্য বিভাগে ছিল, প্রত্যেকেই কোনো না কোনো জায়গায় এখনো শপথে বহাল আছে। কেন বহাল আছে? এই এনসিপির এবং এই যে উপদেষ্টাদের চালাচুবান্ডা যারা পিএস হয়েছে, তারা প্রত্যেকে এদের কাছ থেকে সুবিধা নিয়ে তারপর এদেরকে শপথে বহাল রেখেছে, এবং তাদের মানে অফার হচ্ছে যে বিএনপির বিরুদ্ধে কাজ করতে হবে। আপনি দেখবেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমে যারা ছিল, সিআইডিতে ছিল, ডিবির একটি ভয়াবহ দানবীয় রূপ ধারণ করেছিল আওয়ামী ফ্যাসিজমের সময়। সেই তাদের একজন অফিসারও তো আপনি কোথাও ক্লোজ হতে দেখবেন না। আমি চ্যালেঞ্জ করে বললাম যে একজনও না, শুধুমাত্র নাম কাজ থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে যারা একেবারেই সীমালঙ্ঘনকারী ছিল, কিন্তু মানুষের সাথে যারা দুর্বিষহ আচরণ করেছে এবং আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য ব্যবসায়ী সাধারণ মানুষদেরকে ধরে এনে টাকা পয়সা আদায় করত, মিথ্যা মামলা দিত, গায়েবী মামলা দিত, তাদের একজনকেও আপনি দেখবেন না যে এরা কোনো ব্যবস্থা নিয়েছে। এরা ঢাকায় ছিল, যশোরে গিয়েছে, যশোরে ছিল, সিলেটে গিয়েছে, এইভাবে তাদেরকে বদলি করা হয়েছে। ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না? শুধুমাত্র তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তারপরে এই যে যারা আজকে বড় বড় আলাপ করে সংস্কারের, তারা তাদেরকে ওই পদে বহাল রেখেছে।